ইট মারলে পাটকেল খেতে হয়, এটা আমরা সবাই জানি। ওয়েস্ট ইন্ডিজ আমাদেরকে ওডিআই ফরম্যাটে যেভাবে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছিল, সেটির প্রতিদান আমরা কিন্তু সঠিকভাবে দিয়েছি। নিজেদের মাটিতে আমরা ওয়েস্ট ইন্ডিজের যেটা সবচেয়ে স্ট্রং সাইড মানে টি-20 ফরম্যাট, সেই ফরম্যাটে আমরা ৩-০ ব্যবধানে তাদেরকে ধরাশায়িত করে ফেলেছি। ৭, ২৭ এবং আজকে ৮০ রানের ব্যবধান দিনে দিনে যেন ক্রমান্বয়ে বাড়তেছে। এই ব্যবধানে তাদেরকে আমরা হারিয়েছি। আজকের ম্যাচের উল্লেখযোগ্য পারফরমেন্সগুলো যদি আপনারা দেখেন, সৌম্য সরকার যেখানে অনুপস্থিত, তার অনুপস্থিতির জায়গায় পারভেজ হোসেন ইমন ২১ বলে ৩৯ রান, স্ট্রাইক রেট ১৮৬। বুঝতেই পারতেছেন তার ইনিংসটা কিন্তু দুর্দান্ত ছিল। এবং লিটন কুমার দাস অনেকদিন পরে ১০ রানের কোঠা তিনি পার করতে পেরেছেন, ১৩ বলে ১৪ রান। তাদের বদলতে একটা ভালো স্টার্ট হয়, সেখান থেকে কিন্তু আমরা ভর করে আমরা ১৯০ রানের টার্গেট দিতে সক্ষম হই। মাঝখানে একটু কলাপস আমাদের হয়েছিল, ১৫তম ওভারে ২টি উইকেট আমাদের রান আউট হয়ে যায়। ওই রান আউটটা কিন্তু একটা ড্রামার পর্যায়ে পড়ে যায়। এই কথাগুলো একটু যদি পরে বলি। এখন আজকে জাকির আলী ৪১ বলে ৭২, তার যে দুর্দান্ত পারফরমেন্স ছিল, এমনকি তানজিদ সাকিব ১২ বলে ১৭ রান, এটাও কিন্তু আপনারা ফেলে দিতে পারবেন না। যখন আমাদের দুটি উইকেট রান আউট হয়ে পড়ে যায়, তখন জাকির আলীর সাথে তানজিদ সাকিবের যে একটা দুর্দান্ত পার্টনারশিপ ঘটে ২৬ বলে ৫০ রান, তার বদলেতেই কিন্তু আমরা ওই পর্যায়ে আজকে পৌঁছাতে পারি। এমনকি বোলিং যখন আমরা শুরু করি, আমাদের পেস অ্যাটাকের মধ্যমণি তাসকিন হাসান প্রথম ওভারে দ্বিতীয় বলে ব্র্যান্ডন কিংকে এলবিডব্লিউ করে আউট করে দেন। মেহেদী হাসান তার প্রথম ওভারে উইকেট তুলে নেয়। হাসান মাহমুদ তার প্রথম ওভারে উইকেট তুলে নেয়। এমনকি রিশাদ হোসেন তার ক্যারিয়ার বেস্ট ৪ ওভারে ২১ রান ৩ উইকেট দিয়ে আমাদের ম্যাচটিকে আজকে জয়ের জন্য লিপিবদ্ধ করে দেয়। তো বুঝতেই পারতেছেন আজকে আমরা কোন ধরনের পারফরমেন্স করেছিলাম। পুরোটা একটা টিম এফোর্ট ছিল। তো চলুন যে মূল বিস্তারিত ভিডিওতে আজকের পারফরমেন্সটা কেমন ছিল সেটা আপনাদেরকে একটু জানিয়ে আসি। প্রথমে আমরা বাংলাদেশের ব্যাটিং অর্ডারের স্কোরবোর্ডটি একটু দেখতে চাই। স্কোরবোর্ডটি খেয়াল করে আমরা দেখতে পাবো লিটন কুমার দাস ১৩ বলে ১৪ রান, অনেকদিন পর তিনি ১০ রানের কোঠা পার করতে পেরেছেন। পারভেজ হোসেন ইমন ২১ বলে ৩৯ রান, তানজিদ হাসান ৯ বলে ৯, মেহেদী হাসান মিরাজ ২৩ বলে ২৯, জাকির আলী ৪১ বলে ৭২, শামীম হোসেন ৪ বলে ২, মেহেদী হাসান ০ বলে ০, তানজিদ হাসান সাকিব ১২ বলে ১৭, রিশাদ খান ০ বলে ০। তো বুঝতেই পারতেছেন আপনারা, পারভেজ ইমন, জাকির আলী এমনকি মেহেদী হাসান মিরাজের ৩ জনের ব্যাটিং এর রানের ভিত্তিতেই কিন্তু আমরা ১৮৯ রানে পৌঁছাতে পেরেছি। এমনকি তানজিদ সাকিবের যে ১২ বলে ১৭ রান, আমি প্রথমে একবার বলেছিলাম, দ্বিতীয়বার মেনশন করতে বাধ্য হচ্ছে, কারণটা হচ্ছে ওই সময় যদি জাকির আলীকে সাপোর্ট দেওয়ার মতো কোনো ব্যাটসম্যান না থাকতো, তখন কিন্তু আমরা ১৫০ও করতে পারতাম না। এটা কিন্তু উল্লেখযোগ্য একটা বিষয়। ১৫তম ওভারের কথা আপনাদের মনে পড়ে কি, যখন জাকির আলী এবং শামীম হোসেন ব্যাটিং করতেছিল, তাদের একটা ভুল কমিউনিকেশনের মাঝখানে জাকির আলীকে প্রথমে রান আউট দেওয়া হয়। কিন্তু পরে যখন টিভি আম্পায়ার দেখতে পারেন যে না, জাকির আলীর ব্যাট শামীম হোসেনের আগে ক্রিজে পৌঁছে যায়, তখন কিন্তু তিনি ডাগআউট থেকে আবার ফিরে আসেন। ক্রিকেটে এমন দৃশ্য কিন্তু বিরল। আমরা যতটুকু জানি যে ক্রিকেট মাঠ থেকে যদি কেউ কোনো প্লেয়ার যদি বেরিয়ে যায়, তো তখন কিন্তু তাকে আউট হিসেবে গণ্য করা হয়। তার ওয়েট করা উচিত ছিল যে আম্পায়ার যখন সম্পূর্ণভাবে কল দেওয়া হবে যে তিনি আউট কিনা, তিনি তখনই একদম দাগের বাইরে তিনি যাবেন, মানে বাউন্ডারি লাইনের বাইরে তিনি যাবেন। এটি কিন্তু আমার দৃষ্টিতে একটি ভুল। তো এটি নতুন প্লেয়ার হিসেবে বা ওই সময় আসলে ওই অন দ্য মোমেন্টে বোঝার কোনো উপায় ছিল না যে এই শামীম হোসেন আউট হতে পারে, এমনকি জাকির আলী নট আউট হবেন। এটা আসলে খালি চোখ বোঝার কোনো উপায় ছিল না আর কি। মেহেদী হাসান মিরাজের কথা যদি বলি, ৪ নম্বরে তিনি একদম সলিড। তার ডেলিকেট টাচ বলেন, পিক আপ শট বলেন, এমনকি অ্যাডজাস্ট করে তিনি যখন ডাউন দ্য গ্রাউন্ডে একটি ব্যাটিং করতে আসছিলেন, তখন একটা বল কিন্তু অফ স্টেপে অনেক বাইরে চলে যায়। তিনি সেই বলটাকে কাভারের সাইড দিয়ে যেভাবে একটা দুর্দান্ত শট খেলেছেন, দুর্দান্ত ছিল দেখতে। ৪টি রান ওই বলে সংগৃহীত হয়, কিন্তু খুবই সুন্দর ইনিংস ছিল। জাকির আলী যে কিনা আলজেরি জোসেফকে লাস্ট ওভারে ৩টি ছক্কা মারেন এবং আলজেরি জোসেফের ৪ ওভারে ৫৯ রান ১ উইকেট। বুঝতেই পারতেছেন আলজেরি জোসেফের আজকে কোন ধরনের অবস্থা হয়েছিল। জাকির আলী যে ধরনের শট খেলেছে, তার খেলা দেখে মনে হয়েছে যে শহীদ আফ্রিদি, অ্যান্ড্রু রাসেল, অ্যান্ড্রু সাইমন্স, মানে যে ধরনের পাওয়ার ব্যাটসম্যান ক্রিকেটিং ওয়ার্ল্ডে আগে আধিপত্য বিস্তার করতো, তাদের যে উত্তরসূরি হিসেবে আমার মনে হচ্ছে যে জাকির আলীর অবস্থান রয়েছে। মানে একদম স্লগ পাওয়ার হিট যাকে বলা হয়। হ্যাঁ, টাইমিং তো অবশ্যই দরকার হয়। আপনি অফ স্ট্যাম্পের একটা বাইরের বল, ওয়াইডের বাইরের একটি বল, তাকে লং অফ টেনে এনে ছক্কা মারা, এটা কিন্তু চারটিখানে কথা না। এখানে পিওর পাওয়ারের প্রয়োজন এবং ছোটখাটো ছক্কা না, 95 মিটার 6, এটা কিন্তু একটা হিউজ 6। তো বুঝতেই পারতেছেন তার কোন ধরনের পাওয়ার রয়েছেন এবং তার স্ট্রাইকিং এবিলিটিটা কতটুকু। এই টুর্নামেন্টে কিন্তু মেহেদী হাসান কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন। যদিও তিনি আজকে ব্যাটাতে তেমন কিছু করতে পারেন, কারণ তিনি তো কোনো ব্যাটাতে কোনো বলই ফেস করতে পারেননি। এর আগে তিনি রান আউট হয়ে ফিরে গেছেন। তিনি যদি আরেকটু তৎপর হতেন, তাহলে হয়তো নিজেকে বাঁচাতে পারতেন। তিনি যখন ডাইভ দিয়েছিলেন, আমার মনে হচ্ছিল যে তিনি একটু লেট করে ডাইভ দিয়ে ফেলেছেন। এমনকি রাব্বান পাওয়াল যে ধরনের ফিল্ডিং দেখিয়েছেন, এখানে তার ফিল্ডিংটা প্রশংসনীয় ছিল। ন্যানো সেকেন্ডের ব্যবধানের কারণে তার উইকেটের পতন ঘটে যায়। আমরা যদি এক নজরে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং অর্ডারটি একটু দেখে আসি, তাহলে বুঝতে পারবো তাদের কলাপসটা কোনভাবে হয়েছে। ব্র্যান্ডন কিং ২ বলে ০, জনাথন চার্লস ১৮ বলে ২৩, জাস্টিন গ্রেভস ৫ বলে ৬, নিকোলাস পোরান ১০ বলে ১৫, রোস্টন চেস ৪ বলে ০, রাব্বান পাওয়েল ১২ বলে ২, রোমেরো শেফার্ড ২৭ বলে ৩৩, মতি ১২ বলে ১২, আলজেরি জোসেফ ২ বলে ১, ওবে ম্যাকওয়ে ৬ বলে ৪, জেদেন সেলস ২ বলে ৪।
তো আপনারা বুঝতেই পারতেছেন এখানে তেমন কোনো উল্লেখযোগ্য পারফরমেন্সই ছিল না। তো এখানে একমাত্র রোমেরো শেফার্ডের একটু 30 রান প্লাস একটি স্কোর রয়েছে, যেখানে তিনি শেষ দিকে কিছু স্লগ শট খেলেছেন, তার বদলেতে ওয়েস্ট ইন্ডিজ একটু সম্মানজনক স্কোরে যেতে পেরেছে। তা না হলে মনে হয় যে আমরা 100 রানের ব্যবধানে আজকে ম্যাচটি জিততে পারতাম। আমি প্রথমেই বলেছিলাম তাসকিন আহমেদ প্রথম ওভারে উইকেট তুলে নেয়, দ্বিতীয় ওভারে মেহেদী হাসান উইকেট তুলে নেয়, এমনকি হাসান মাহমুদ তার প্রথম ওভারে উইকেট তুলে নেয়। তার বদলেতেই কিন্তু আমাদের জয়টি সহজ হয়ে যায়। 46 রানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের 5 উইকেটের পতন ঘটে যায়। এমনকি রিশাদ হোসেনের 4 ওভারে 21 রান 3 উইকেট, কেরিয়ার বেস্ট একটি পারফরমেন্স। বুঝতেই পারতেছেন একটা টিম কম্বিনেশনের পারফরমেন্সের কারণে কিন্তু আজকে আমাদের জয়লাভ। কিন্তু এখানে সবচেয়ে জয়ের পিছনে সবচেয়ে বড় অবদান আমি যাকে বলবো তার জয়ের নায়ক হচ্ছেন জাকের আলী। তার ব্যাটিং নিয়ে এখানে কথা না বললে নাই হয়, বারবার ঘুরে ফিরে তার কথাই এখানে চলে আসতেছে। আমাদের এই স্কোয়াডে কিন্তু রেগুলার কিছু প্লেয়ার কিন্তু অনুপস্থিত, যেমন আমাদের রেগুলার ক্যাপ্টেন শান্ত, আমাদের বোলিং ডিপার্টমেন্টে মোস্তাফিজুর রহমান, এমনকি আমাদের রাইজিং ইয়াংস্টার তহিদ হৃদয়, তিনজনই ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন। এবং ওয়ানডে ফরম্যাটের কথা যদি চিন্তা করেন তাহলে আমাদের মুশফিকুর রহিম যে মিস্টার ডিপেন্ডেবল সেও কিন্তু অনুপস্থিত। তারা যখন দলে ঢুকবে দল কিন্তু আরো সমৃদ্ধ হয়ে যাবে। আমরা যখন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 3টে ওয়ানডে ম্যাচ হারার পর যে ধরনের মোরাল ডিপ্রেশনে পড়ে গিয়েছিলাম, আজকের ম্যাচটি জেতার পরে মানে 3 শূন্য ব্যবধানে আজকে আবার জেতার পরে কিন্তু আমাদের সেই মোরাল ডিপ্রেশন থেকে আমরা কিন্তু অনেকটা ওভারকাম করতে পেরেছি, যেটা আমাদেরকে বুস্ট আপ করবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে কোনো ম্যাচ জয়ের জন্য। যেহেতু আমাদের পাকিস্তানের কন্ডিশনে খেলা, এমনকি যদি আমরা ফাইনালে যেতে পারি, যদি দুবাইতেও খেলা হয় সেটাও আমাদের কন্ডিশনের সাথে অনেকটা ম্যাচেবল হয়। পাকিস্তানের পেজগুলো কিন্তু ব্যাটিং সহায়ক হয়, আমাদের বোলিং কিন্তু যথেষ্ট পরিমাণ স্ট্রং। এই সিরিজের একটাই আমি লাইকেন্স বলবো, যদি আজকের ম্যাচে অন্তত রাইদ রানাকে একটু সুযোগ দেওয়া হতো তাহলে আমরা তার বোলিংটা একটু দেখতে পারতাম। এখন কেন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তাকে একটা সুযোগ দেয় নাই সেটা আমার বোধগম্য না। কিন্তু নাইদ রানাও কিন্তু আমাদের জন্য খুবই ভালো একটি পাওয়া। যেমন জাকির আলীকে নিয়ে আমাদের এখন কথা বলতে ভালো লাগে, কারণ তার পারফরমেন্সগুলো এরকম। নাইদ আলীর ঠিক তেমনই কিন্তু নাইদ রানার পারফরমেন্সটাও কিন্তু সেরকমই, এমনকি নাইদ রানার বোলিং দেখতেও কিন্তু আমাদের সেরকমই ভালো লাগে। শুভকামনা রইল বাংলাদেশের জন্য, অগ্রিম শুভকামনা যাকে বলা হয় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। তো আজকে বিদায় নিলাম ওয়েস্ট ইন্ডিজকে 3-0 হারিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন আপনারা।